ভ্রমণামিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটি প্রাচীন অথচ প্রায় অজানা কালী মন্দিরে। এই কালী মন্দির দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট 1 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক মাঝামাঝি পি.কে. গুহ রোডে অবস্থিত। এই মন্দির বহু প্রাচীন, কিন্তু অনেক মানুষের কাছেই এটা একটি অজানা মন্দির। তাই আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এই মন্দিরে। এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরে কি কি দ্রষ্টব্য রয়েছে এবং এই মন্দির কখন খোলা থাকে, আপনারা চাইলে কখন আসতে পারেন এবং পুজো দিতে পারেন, সমস্তটা বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে এই রাস্তাটা আসছে। এই যে অটোগুলো দেখছেন বা টোটোগুলো দেখছেন, এগুলি কিন্তু আসে এবং 10 টাকা ভাড়া নেয়। সময় লাগে মোটামুটি 5 মিনিট। আর তার পাশেই দেখুন মন্দিরের পাশ দিয়ে আর একটা রাস্তা রয়েছে। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে দুর্গানগর থেকে আসছে, দুর্গানগর রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকেও প্রচুর টোটো এবং অটো আসে এবং এরাও কিন্তু 10 টাকা ভাড়া নেয়। মিনিট 5 সময় লাগে দুর্গানগর স্টেশন থেকে। এবার ঠিক মন্দিরের যদি বাঁ দিকে ঘুরে যাই, এই হচ্ছে পি.কে. গুহ রোড। যারা বাসে আসবেন উল্টোডাঙ্গা, মধ্যমগ্রাম বা বারাসাত থেকে, তারা নামবেন এয়ারপোর্ট 1 নম্বর গেট। আর এয়ারপোর্ট 1 নম্বর গেটে নামার পরই অটো বা টোটো করে আসতে সময় লাগে 3 থেকে 5 মিনিট। আর এই রাস্তা ধরে এলেই কিন্তু সামনে দেখতে পাবেন এই যে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। যিনি মাতৃ সাধককে সিদ্ধি প্রদান করেন তিনিই মাতা সিদ্ধেশ্বরী। এই মন্দিরের সাথেও যোগ আছে এক মাতৃ সাধক সাধুর, যদিও তার নাম বা পরিচয় সঠিক জানা যায় না, ঠিক যেমন জানা যায় না এই মন্দিরের প্রতিষ্ঠাকাল। এমনকি মন্দিরের দায়িত্বে থাকা কোনো ব্যক্তির কাছে এই মন্দির সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। সৌভাগ্যক্রমে 1960 সালে এই মন্দির দর্শন করেছেন এমন এক ভদ্রলোকের মুখে এই মন্দির যে শতবর্ষ পুরাতন তার কিঞ্চিত ধারণা পাওয়া গেল। 1960 সাল এখানে আসি, তখন দেখেছি আমার দিদি এখানে থাকতেন, দিদির বাড়িতে মাঝে মাঝে আসতাম। তখন এই যে রাস্তাটা কিছু বল পি.কে. গুহ রোড, এই রোডটা, এই রাস্তাটা ছিল না। এই রাস্তাটা একটা পায়ে চলা পথ ছিল। এখানে একটা মন্দিরটাকে দেখেছিলাম, একটা টালির চালার ঘর, পুজো পুজো হতো। কি মন্দির হতো অত কৌতূহল আমার কিছু ছিল না। যাতায়াত করে দেখতাম বেড়া দিয়ে ঘেরা একটা টালির চালার ঘর। আস্তে আস্তে তারপরে যখন আমি এখানে 2000 সালে আসলাম, 2000 সালে না 92 সালে আসলাম, তখন দেখি এটা মন্দিরটা পাকা হয়েছে, দুটো বেঞ্চি মতন পাতা। তার পাশে যে নার্সিংহোম হয়েছিল, নার্সিংহোমে দেখাতে আসতো তাদের আত্মীয় পরিজন লোকজনেরা, মন্দিরে বসে থাকতো, মন্দিরে থাকতো, এখানে জল টল খেত। বহু পূর্বে এই স্থান ছিল জনশূন্য এক কবরস্থান। কোনো এক সময়ে এক সাধু মাতৃ সাধনার জন্য এই স্থান নির্বাচন করেন। সেই সময় একটি অশ্বত্থ গাছের নিচে মাটির কুঠির বানিয়ে শুরু হয় মাতৃ সাধনা। ক্রমে সুবিশাল মন্দির চত্বরে মাতা সিদ্ধেশ্বরী মন্দির ছাড়াও গড়ে ওঠে একটি শিব মন্দির ও একটি হনুমানজির মন্দির। এখন আপনারা দেখছেন মন্দিরে প্রবেশ করেই রয়েছে একটি শিব মূর্তি। অপরূপ সুন্দর এই শিব মূর্তি দেখার পর আপনাদের এখন নিয়ে যাব শিব মন্দিরের গর্ভগৃহে। এক চূড়া বিশিষ্ট একচালার গঠনে নির্মিত এই শিব মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন স্বয়ং মহাদেব। শিব মন্দিরের ঠিক ডান প্রান্তে মহাদেবের উপাসক স্বামী বিবেকানন্দের এক অপূর্ব মূর্তি রয়েছে। সেটা আপনাদের দেখিয়ে এবার নিয়ে যাব আরও একটু ভিতরের দিকে, যেখানে রয়েছে হনুমানজির একটি মন্দির। হলুদ ও গেরুয়া রঙের একচালা বিশিষ্ট এই হনুমানজির মন্দিরটি একটি প্রাচীন অশ্বত্থ গাছকে কেন্দ্র করে
গড়ে উঠেছে। মন্দিরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন হনুমানজির মনোরম মূর্তি। হনুমানজির ডান প্রান্তে রয়েছেন স্বয়ং শ্রী গণেশ। এই মূর্তিটিও কিন্তু অসাধারণ দেখতে। আগেই আপনাদের বলেছি এই মন্দিরটি একটি প্রাচীন অশ্বত্থ গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই গাছই কি সেই পুরনো অশ্বত্থ গাছ যেটি প্রথম থেকে ছিল? না, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য আমি কিন্তু এক্ষেত্রেও পাইনি। তবে এই অশ্বত্থ গাছ দেবতা রূপে পূজিত হয়ে আসছেন ভক্তদের দ্বারা। লাল সিঁদুর ও গেরুয়া তাগা তারই সাক্ষ্য বহন করে। ভক্তি ভরে রাম কৃষ্ণ মেলারে তুই বলে। মূল প্রবেশদ্বারের সামনে দেখা যায় যূপকাষ্ঠ। যদিও বর্তমানে সমস্ত রকম পশু বলি এখানে নিষিদ্ধ। জনশ্রুতি আছে অতীতে সাধু বাবা যখন মা সিদ্ধেশ্বরী সাধনা করতেন সেই সময় মাটির বিগ্রহের প্রচলন ছিল এবং রীতি মেনে সে মূর্তি বিসর্জন হতো। তবে প্রায় 60 থেকে 70 বছর আগে চিরস্থায়ী পাথরের বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মা সিদ্ধেশ্বরী এখানে নববধূর অপরূপ সাজে সজ্জিত। তাই বোধ করি নবদম্পতির দল মায়ের সামনে বিবাহ বন্ধনে তৃপ্তি লাভ করেন। আমাদের এই গর্ভগৃহের ভিতরে প্রথম আছে রামকৃষ্ণদেব, উপাসে আছে মা সারদা দেবী। আমাদের এখানে আছে নারায়ণ সাথে গণেশজি, আমাদের গ্রহরাজ আছেন, আমাদের মা মনসা দেবী আছেন, আর আমাদের মা সিদ্ধেশ্বরী মা। ভক্তদের ভক্তি ও প্রার্থনা জ্ঞাপন করার জন্য গর্ভগৃহকে কেন্দ্র করে রয়েছে প্রদক্ষিণ স্থল। নামের চাদর নে জড়িয়ে, নামের চাদর নে জড়িয়ে, মায়ার চাদর ফেলে। এখন আপনাদের এই মন্দিরের যিনি পূজারী তার মুখ থেকে শোনাবো যে এই মন্দির দর্শন করতে এলে আপনারা ঠিক কখন আসবেন। সকাল 6টায় মন্দির খোলে, পুজো হয় 10টার সময়, 11টার সময় পুজো সমাপ্ত, 12টার সময় মন্দির বন্ধ। আবার বিকেলবেলা 3টের সময় মন্দির খোলে, 7:30টার সময় মন্দিরে পুজো আরম্ভ হয়, 8:30টায় পুজো শেষ, 9টায় মন্দির বন্ধ। আপনাদের সমস্ত মন্দির ঘুরে দেখালাম, মা সিদ্ধেশ্বরীর দর্শন করালাম। এবার জেনে নেব যে এখানে দর্শন করতে বা পুজো দিতে এলে কী করণীয়। তাদের করণীয় কিছু নেই, তারা ফলমূল এনে যা তাদের ফলমূল যেটা দেওয়ার সেটা দেবে, আমরা নিবেদন করব। দূর থেকে কোনো ভক্ত যদি আসার আগে ফোন করে আসতে চান সেক্ষেত্রে কি কোনো ফোন নাম্বার পাওয়া যেতে পারে? হ্যাঁ, আপনি আমার নম্বর নিতে পারেন, 9007459254। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও প্রত্যেক অমাবস্যায় রয়েছে বিশেষ কালী আরাধনার ব্যবস্থা, আর এই দিনগুলিতে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। আপনারা যদি এখানে দর্শন করতে আসেন এবং অমাবস্যার ভোগ পেতে চান তাহলে আগেই যে ফোন নাম্বার আপনাদের জানালাম অর্থাৎ পুরোহিত মশাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। দূর থেকে যে সমস্ত দর্শনার্থী আসেন তাদের জন্য এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এ দেখতে পাচ্ছেন পরিশ্রুত পানীয় জল। এই পানীয় জল আপনারা ব্যবহার করতে পারেন এখানে এলে। আর এই মন্দির চত্বরটা কিন্তু বেশ সুন্দর গোছানো, অনেকখানি জায়গা রয়েছে। একটা অসাধারণ পুকুর রয়েছে মন্দিরের ঠিক বাম দিকে, এই দেখছেন। আর এই পুকুরে প্রচুর মাছ রয়েছে, বড় বড় মাছ। এই মাছ কিন্তু ধরা নিষিদ্ধ, তাই এই মাছ এই যে পুকুরে রয়েছে তারা কিন্তু ক্রমবর্ধমান, মানে বেড়েই চলেছে আর বেড়েই চলেছে। তো এই মাছগুলো কিন্তু পুকুরের পাড় থেকে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে।
আর অনেক মানুষ এখানে আসেন আর এই পুকুরের পাড়ে দাঁড়িয়ে এখান থেকে মাছেদের খাবার দেন। মাছ ছাড়াও এখানে প্রচুর পায়রা আসে, যাদের প্রত্যেকদিন খাবার দেওয়া হয় বলে তারা এখানে জমায়েত হয়, এবং সেই দৃশ্যটাও কিন্তু অসাধারণ লাগে দেখতে। এই মন্দির প্রাঙ্গণের এটাও কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যেটা আপনারা সকাল এলে দেখতে পাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক পরের পর্বে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণে আমিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।